আজকে আমরা পিকেদে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 8 এবং প্রেসির 4 দেখব এবং তার সাথে সাথে বাংলার একটা সারাংশ এবং একটা বঙ্গানুবাদ দেখব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা প্রতিদিন বেসিকে যে সমস্ত হোম টাস্কগুলো প্রোভাইড করে থাকছি সেইগুলো এবং তার সাথে সাথে তার যে প্রিভিয়াস অ্যানাউন্সমেন্ট এবং আপডেটস সেগুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে আমরা এতদিন ধরে পিকেদে সরকারের বই থেকে ট্রান্সলেশন অ্যান্ড প্রেসির যে এক্সারসাইজগুলো সলভ করাচ্ছিলাম তা আজ পর্যন্ত সব কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা আমাদের চ্যানেল ভিজিট করুন বা সেপারেটলি প্লেলিস্ট সেখানে পেয়ে যাবেন, বা আমাদের এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু সেই প্লেলিস্টের লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা বারংবার ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। দেখুন কি বলা হচ্ছে, ভালো করে বুঝবেন। ফার্স্ট লাইনটা কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের নাম তোমরা নিশ্চয়ই শুনিয়া থাকিবে। তাহলে এই যে তোমরা নিশ্চয়ই শুনিয়া থাকিবে, আপনাদেরকে কি করতে হবে, মডেল অক্সিলারি ভার্ব যেটা অর্থাৎ মাস্ট হ্যাভ, এই মাস্ট হ্যাভটাকেই কিন্তু এখানে ইউজ করতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে ডেফিনেটলি প্রেজেন্ট পারফেক্ট বোঝালে আমাদেরকে কিন্তু মাস্ট হ্যাভ ইউজ করতে হয়। এই যে বলছে নিশ্চয়ই শুনে থাকবে, তাহলে ডেফিনেটলি বোঝাচ্ছে, তাই না? এবং বিষয়টা কিন্তু ডেফিনেটলি পাস্ট পারফেক্টের সেন্সটাই কিন্তু আছে, তাই কিন্তু আমরা এখানে মাস্ট হ্যাভই কিন্তু ইউজ করব। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে কীভাবে ইউজ করব, সাবজেক্টটাকে চুজ করবেন যে কে শুনে থাকবে, তোমরা, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা ইউ লিখবো, তারপরে মাস্ট হ্যাভ লিখবো, তারপরে আপনি ভার্ব হিসেবে হিয়ার্ট লিখতে পারেন বা নোনও কিন্তু লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখুন কীভাবে করা হচ্ছে, বিষয়টাকে ভালো করে বুঝবেন কিভাবে করা হলো। দেখুন এখানে বলা হলো ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড, মানে আপনারা শুনে থাকবেন বা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে কি, দি নেম অফ দি অস্ট্রেলিয়া কন্টিনেন্ট, মানে অস্ট্রেলিয়া মহাদেশের কথা। ঠিক আছে, বোঝা গেছে? একদম সহজ ব্যাপার। তাহলে এইভাবেই আমরা মাস্ট হ্যাভটাকে কিন্তু এখানে ইউজ করলাম। ঠিক আছে, আপনি এখানে হিয়ার্ডের জায়গায় কিন্তু নোনও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করবেন কি বলা হচ্ছে এখানে, ভালো করে দেখুন। এখানে বলা হলো এই দেশ আবিষ্কারের সঙ্গে ক্যাপ্টেন কুকের নাম অমর হইয়া আছে। তাহলে ক্যাপ্টেন কুকের নাম অমর হয়ে আছে, এই বিষয়টাকে আপনাকে কিসে লিখতে হবে, এটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট পারফেক্টেই কিন্তু লিখতে হবে। এবং সাবজেক্টটাকে চুজ করুন যে কি অমর হয়ে আছে, ক্যাপ্টেন কুক, তাই না? তাহলে সেইভাবেই কিন্তু আমরা লিখবো কি, দি নেম অফ ক্যাপ্টেন কুক, এরকমভাবেই কিন্তু লেখা যেতে পারে। ঠিক আছে, বা আপনি দি নেম অফ ক্যাপ্টেন কুক না লিখেও কিন্তু এরকমভাবেও লিখতে পারেন কি, দেখুন কিভাবে লিখলাম যে ক্যাপ্টেন কুক। ঠিক আছে, মানে ক্যাপ্টেন কুকই অমর হয়ে আছে, ক্যাপ্টেন কুকের নামও লিখতে পারেন, আপনি সাবজেক্ট হিসেবে এরকমও লিখতে পারতেন যে কি, দি নেম অফ ক্যাপ্টেন কুক, এরকমও লিখতে পারেন, বা ক্যাপ্টেন কুক এটাও কিন্তু লিখতে পারেন। ঠিক আছে, তাহলে কি লেখা হলো, ক্যাপ্টেন কুক হ্যাজ বিকাম ইমমর্টাল, মানে ক্যাপ্টেন কুক তিনি অমর হয়ে আছেন উইথ দি ডিসকভারি অফ দিস কান্ট্রি, মানে এই কান্ট্রি বা এই দেশ আবিষ্কারের সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন কুকের নামও কিন্তু অমর হয়ে আছে বা ক্যাপ্টেন কুক অমর হয়ে আছে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? তাহলে কিন্তু সাবজেক্টটাকে কিন্তু আপনি দুরকমভাবেও কিন্তু ইউজ করতে পারেন, যে কি দি নেম অফ ক্যাপ্টেন কুক লিখতে পারেন বা অনলি ক্যাপ্টেন কুকও কিন্তু লিখতে পারেন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে কিন্তু আমরা এটাকে কিসে করলাম, প্রেজেন্ট পারফেক্টেই কিন্তু বিষয়টাকে করলাম। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো ইংল্যান্ডের একটি ছোট গ্রামে 1728 খ্রিস্টাব্দে জেমস কুক যখন জন্মগ্রহণ করেন। তাহলে যখন জেমস কুক জন্মগ্রহণ করেন তখন কেউ ভাবিতে পারেন নাই যে এই শিশু পৃথিবীর একজন দুঃসাহসিক নাবিকরূপে পরিচিত হইবেন। তাহলে এই যে সেন্সটা বোঝাচ্ছে, আপনারা কিসে করবেন দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন কীভাবে বিষয়টাকে করছি। হোয়েন দিয়ে কিন্তু আমরা বিষয়টাকে আনবো। দেখুন, হোয়েন জেমস কুক ওয়াজ বর্ন ইন 1728, মানে যখন জেমস কুক জন্মগ্রহণ করেছিলেন 1728 সালে, কোথায়, ইন আ স্মল ভিলেজ ইন ইংল্যান্ড, মানে ইংল্যান্ডের একটা ছোট্ট গ্রামে। ঠিক আছে, এই যে তখন ব্যাপারটা আছে, তাহলে তখন ব্যাপারটার জন্য আমরা কি করছি, তখন ব্যাপারটার জন্য আমরা এটা কমা দিলাম। ঠিক আছে, তারপরে কি লিখছি, তখন কেউ ভাবিতে পারেন নাই, তাহলে ভাবিতে পারেন নাই মডেল অক্সিলারি ভার্ব পাস্ট ইউজ হচ্ছে, তাহলে কিন্তু কুড আসবে, তাই না? তাহলে নো ওয়ান কুড হ্যাভ ইমাজিন, কেউ কিন্তু তখন ভাবতে পারেনি, তাহলে কুড হ্যাভ কিন্তু আমরা নিয়ে আসলাম মডেল অক্সিলারি হিসেবে। ঠিক আছে, তাহলে কি হলো, নো ওয়ান কুড হ্যাভ ইমাজিন, মানে কেউ তখনও ভাবতে পারেনি দ্যাট, যে কি, এই শিশু, তাহলে দিস চাইল্ড হবে, তাহলে কি, দিস চাইল্ড উড বি নন, পরিচিত হবে কি হিসেবে, অ্যাজ অ্যান অ্যাডভেঞ্চারাস সেলার, মানে একজন দুঃসাহসিক নাবিক হিসেবে, ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? তাহলে কিভাবে করা হচ্ছে ভালো করে দেখুন আরেকবার কি করা হলো।
এখানে এই যে যখন ব্যাপারটা আছে, এই যখনের সাথে প্রথমের যে অংশটা আছে এই বিষয়টাকে আমরা ফার্স্ট লিখছি কিরকম ভাবে দেখুন, ওয়েন জেমস কুক ওয়াজ বর্ন ইন 1728 ইন আ স্মল ভিলেজ ইন ইংল্যান্ড, মানে ইংল্যান্ডের একটা ছোট্ট গ্রামে যখন 1728 সালে জেমস কুক জন্মগ্রহণ করেন তখন, তাই কমা দিলাম, দিয়ে কি লিখলাম, কেউ ভাবতে পারেননি, তাহলে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে কুড হ্যাভ নিয়ে আসলাম, যে নো ওয়ান কুড হ্যাভ ইমাজিন, কেউ কল্পনাও করতে পারেনি বা ভাবতেও পারেনি কি, দ্যাট যে দিস চাইল্ড উড বি নোন, মানে এই শিশুটি পরিচিত হবে অ্যাজ অ্যান অ্যাডভেঞ্চারাস সেলার, একজন দুঃসাহসিক নাবিক হিসেবে ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করবেন কি বলা হচ্ছে, ভালো করে বুঝবেন, একদম সহজ বিষয় বলেছে কি, কুকের পিতা কৃষক ছিলেন, তাহলে একদম সিম্পল পাস্টেই কিন্তু আমরা বিষয়টাকে লিখে ফেলবো কি, কুকস ফাদার ওয়াজ আ ফার্মার। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে, একদম সহজ ব্যাপার। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন কি বলা হচ্ছে, ভালো করে দেখুন, এখানে বলা হচ্ছে ছেলেবেলায় কুকের লেখাপড়া তেমন কিছুই হয় নাই, তাহলে ছেলেবেলায় কুকের লেখাপড়া তেমন কিছুই হয় নাই, এই বিষয়টাকে আমরা কিভাবে করব, অবশ্যই কিন্তু নেগেটিভ সেন্টেন্স হবে এবং পাস্ট ইনডিফিনাইটে কিন্তু হবে, ভালো করে পড়ুন, বুঝতেই পারবেন যে পাস্ট ইনডিফিনাইটেই কিন্তু বিষয়টাকে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, দেখুন কিভাবে করবো বিষয়টাকে, তাহলে সাবজেক্টটাকে ভালো করে চুজ করুন, কি সাবজেক্ট কিন্তু কুক। ঠিক আছে, বোঝা যাচ্ছে, দেখুন কিভাবে করছি বিষয়টা আমরা, কিভাবে করা হলো দেখুন, কুক ডিড নট হ্যাভ মাচ এডুকেশন, মানে কুকের কিন্তু বেশি শিক্ষা হয়নি, ইন হিজ বয়হুড, মানে তার ছেলেবেলায়। ঠিক আছে, মানে কুক ডিড নট হ্যাভ, কুক পায়নি, মাচ এডুকেশন মানে বেশি শিক্ষা, ইন হিজ বয়হুড, তার ছেলেবেলায়। ঠিক আছে, বোঝা গেছে, যেহেতু ডিড লিখছে এখানে তাই কিন্তু আমাকে কি করতে হবে, এখানে হ্যাভ অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মটাই কিন্তু লিখতে হবে, যেটা প্রেজেন্ট পাস্ট ইনডিফারেন্ট যেটা নিয়ম, সেই হিসেবে কিন্তু আমরা বিষয়টাকে কিন্তু করলাম এবং নেগেটিভ করে কিন্তু করলাম। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, লাস্ট সেন্টেন্সটা ফলো করুন, ট্রান্সলেশনের লাস্ট সেন্টেন্সটা কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হলো গ্রাম বিদ্যালয়ে মোটামুটি লিখিতে পড়িতে ও সহজ অঙ্ক কষিতে শিখিয়াছিলেন, তাহলে শিখিয়াছিলেন বলছে, তাহলে কিন্তু আপনাকে পাস্ট ইনডিফিনিটে করতে হবে, কে শিখেছিলেন, এখানে কিন্তু দেখুন গ্রাম বিদ্যালয়ে মোটামুটি লিখিতে পড়তে সহজ অঙ্কতে শিখিয়াছিলেন, এখানে কিন্তু সে বিষয়টা কিন্তু বলা নেই, মানে সাবজেক্ট কিন্তু উজ্জ্বল হিসেবে আছে, আপনাকে কিন্তু সাবজেক্ট নিয়ে আসতে হবে যে তিনি শিখেছিলেন, তাহলে কিন্তু সাবজেক্ট হিসেবে আপনাকে হি নিয়ে আসতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে, তাহলে দেখুন পাস্ট ইনডিফিনিটে সাবজেক্টটাকে হি ব্যবহার করে আমরা কীরকমভাবে লিখছি, দেখুন কি বলা হলো দেখুন, হি লার্নড মানে তিনি শিখেছিলেন, কি শিখেছিলেন, টু রিড পড়তে, রাইট লিখতে, অ্যান্ড সলভ সিম্পল অ্যারিথমেটিক এবং সহজ অঙ্ক কষতে শিখেছিলেন ইন দি ভিলেজ স্কুল, মানে স্কুলের বিদ্যালয় বা গ্রামের বিদ্যালয়ে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কীভাবে করা হচ্ছে, তাহলে হি লার্নড টু রিড মানে তিনি পাস্ট ইনডিফিনিটে করা হচ্ছে, তিনি শিখেছিলেন কি করতে, রিড করতে অর্থাৎ পড়তে, রাইট অর্থাৎ লিখতে, অ্যান্ড সলভ সিম্পল অ্যারিথমেটিক এবং সহজ অঙ্ক কষতে শিখেছিলেন কোথায়, ইন দি ভিলেজ স্কুল মানে গ্রামের বিদ্যালয়ে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে, এইভাবেই কিন্তু আমরা আমাদের যে ট্রান্সলেশন পাসটা ছিল সেটাকে আমরা কমপ্লিট করে ফেললাম। আপনাদের যদি এখনও পর্যন্ত এই বিষয়ে প্রবলেম থেকে থাকে তাহলে ক্লাসটাকে কিন্তু প্রথম থেকে ফলো করুন, অবশ্যই কিন্তু বুঝতে পেরে যাবেন। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী হোম টাস্কটা কী ছিল দেখুন, একটা প্রেসি লিখতে দেওয়া ছিল, বিষয়টাকে ভালো করে পড়ুন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন, তারপরে আমরা চেষ্টা করছি কি বলেছে মানেটাকে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলা হচ্ছে, দেখুন কি বলা হচ্ছে একবার চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার। দেখুন, আ ম্যান ইন দি ইস্ট ওয়ার দে ডু নট রিকোয়ার, আ ম্যান ইন দি ইস্ট মানে পূর্বাঞ্চলের একটা লোক। ঠিক আছে, ওয়ার দে ডু নট রিকোয়ার যেখানে তাদের প্রয়োজন হয় না, অ্যাজ মাচ ক্লোদিং মানে বেশি জামা কাপড়, অ্যাজ ইন কোল্ডার ক্লাইমেট যেমনটা কিন্তু লাগে একটা ঠান্ডা জলবায়ুতে। ঠিক আছে, গেভ আপ মানে ত্যাগ করেছিলেন, অল ওয়ার্ল্ডলি কনসার্ন সমস্ত পার্থিব চিন্তাভাবনা, অ্যান্ড রিটায়ার টু আ উড এবং উড বলতে কিন্তু এখানে ফরেস্ট বলা হচ্ছে, রিটায়ার্ড অবসর নিয়েছিলেন কোথায়, একটা উডে মানে একটা ফরেস্টের মধ্যে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন, তাহলে কি বলছে যে পূর্বাঞ্চলের একজন লোক যেখানে তাদের শীতল অঞ্চলের জলবায়ুর মতো পোশাকের প্রয়োজন নেই, তিনি কি করেছিলেন, তিনি সমস্ত পার্থিব চিন্তাভাবনা ত্যাগ করে বনে বা জঙ্গলে অবসর নিলেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট লাইন দেখুন কি বলছে, দেয়ার হি বিল্ট আ হার্ট লিভ ইন ইট মানে সেখানে তিনি একটি কুঁড়ে ঘর বানালেন তাতে বসবাসের জন্য। হিজ অনলি ক্লোদিং ওয়াজ আ পিস অফ ক্লোথ হুইচ হি পুট অন রাউন্ড হিজ ওয়েস্ট মানে তার কেবল পরিধানে, তার একমাত্র পরিধানে ছিল এক টুকরো কাপড় যা তার কোমরে ছিল। ঠিক আছে, তারপরে দেখুন, বাট অ্যাজ ইল লাক উড হ্যাভ ইট কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি, র্যাটস ওয়ার প্লেন্টিফুল ইন দি উড মানে
প্রচুর সংখ্যায় র্যাট কিন্তু সেই ফরেস্টের মধ্যে ছিল। সো হি হ্যাড টু কিপ আ ক্যাট, সুতরাং তাকে কিন্তু একটা বিড়াল রাখতে হলো। ঠিক আছে, তারপরে দেখুন দি ক্যাট রিকোয়ার্ড মিল্ক, মানে ক্যাটের প্রয়োজন ছিল মিল্ক। সো আ কাউ হ্যাড টু বি কেপ্ট, সুতরাং একটা কাউকে কিন্তু রাখা হলো। তারপর দেখুন দি কাউ রিকোয়ার্ড টেন্ডিং, কাউয়েরও কিন্তু পরিচর্যার প্রয়োজন হলো। সো আ কাউ বয় ওয়াজ এমপ্লয়েড, সুতরাং একটা রাখালকে রাখা হলো। দি কাউবয় রিকোয়ার্ড আ হাউস টু লিভ ইন আ হাউস ওয়াজ বিল্ড ফর হিম, মানে কাউবয়ের থাকার জন্য একটা বাড়ি প্রয়োজন হলো এবং তার জন্য একটা বাড়ি বানানো হলো। ঠিক আছে, তারপর দেখুন টু লুক আফটার দি হাউস, বাড়ির দেখাশোনা করার জন্য আ মেড হ্যাড টু বি এনগেজড, একটা পরিচালিকাকে কিন্তু রাখা হলো। তারপরে কি বলছে, টু প্রোভাইড কোম্পানি ফর দি মেড, মানে সেই পরিচালিকাকে সঙ্গ দেওয়ার জন্য আ ফিউ মো হাউসেস হ্যাড টু বি বিল্ড, কী করতে হলো, আরও কিছু বাড়ি বানাতে হলো। অ্যান্ড পিপল ওয়্যার ইনভাইটেড টু লিভ দেয়ার ইন, এবং পিপলদেরকে কিন্তু সেখানে বাস করতে ইনভাইট করা হলো। ঠিক আছে, ইন দিস ওয়ে, এইভাবে আ লিটিল টাউনশিপ স্প্র্যাং আপ, মানে এইভাবেই কিন্তু একটা ছোট্ট শহর সেটা কিন্তু উৎপন্ন হলো। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? তাহলে বিষয়টা যখন ভালো করে বুঝতে পারছেন, চেষ্টা করুন এর মধ্যে কী বলতে চাইছে। এর মধ্যে যখন ভালো করে যদি আপনি বারংবার পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে যে মেসেজটা দিতে চাইছে সেটা কি, সেটা হলো যে একটা মানুষ সে কিন্তু ডেজলেট লাইফ, নির্জন জীবন বা একাকী জীবন সে কিন্তু কখনো লিড করতে পারে না বা লিভ করতে পারে না, এই বিষয়টা কিন্তু এর মধ্যে বলতে চাইছে। এবং পুরো বিষয়টা যদি আপনি সংক্ষেপে বলতে চান তাহলে এরকমভাবে বলতে হবে যে কি, একটা পূর্বাঞ্চলের লোক সে নিজেকে কি করেছিল, নিজেকে কিন্তু একটা ফরেস্টের মধ্যে কিন্তু সে রিটায়ার্ড করেছিল এবং তার পরিধানে ছিল কেবলমাত্র একটাই পোশাক। ঠিক আছে, একটাই পোশাক বলতে এক টুকরো কাপড়। ঠিক আছে, কিন্তু সেখানে যে উৎপাত, মানে র্যাটের যে উৎপাত, সেই র্যাটের উৎপাত থেকে রক্ষা পেতে সে কি করলো, সে একটা বিড়াল রাখলো এবং পরপর পরপর আরও অনেক কিছু রাখলো, কারণ কি তাদের চাহিদা মেটানোর জন্য। মানে তারপর একটা কাউ রাখলো, তারপর একটা কাউ বয় রাখলো, আবার একটা বাড়ি তৈরি হলো, মানে বাড়িতে পরিচালিকা রাখা হলো। ঠিক আছে, এইরকমভাবে সব কিছু রাখা হলো এবং সেই পরিচালিকাকে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু আবার একটা বাড়ি, অনেকগুলো বাড়ি তৈরি করা হলো। এইভাবেই কিন্তু একটা টাউনশিপ তৈরি হলো, এই বিষয়টাই বলতে চাইছে। এবং এর মধ্যে যে মেসেজটা দিতে চাইছে সেটা কি, সেটা হলো যে মানুষ কিন্তু নির্জন জীবন বা একাকী জীবন লিড করতে পারে না। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখুন তাহলে যখন বিষয়টাকে ভালো করে বুঝেছেন তখন একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করুন। দেখুন আমরা টাইটেলটাকে কীভাবে দিচ্ছি ভালো করে বুঝবেন। কি দেওয়া হলো, ম্যান ক্যান নট লিভ আ ডেজলেট লাইফ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি, সেই ব্যক্তি একা থাকতে বনে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়েও সমস্ত পার্থিব চিন্তাভাবনা ত্যাগ করার পরেও সেখানে গিয়েও সে কিন্তু একা লাইফটা লিড করতে পারলো না, তার কিন্তু অনেককেই দরকার পড়ে গেল একে একে। তাই আমরা এরকমভাবে টাইটেলটাকে দিলাম কি, ম্যান ক্যান নট লিভ আ ডেজলেট লাইফ। ঠিক আছে, বোঝা গেছে? এবার আনসারটাকে ফলো করুন, কি বলা হচ্ছে ভালো করে বুঝবেন। এখানে বলা হচ্ছে an eastern man retired in a forest wearing only a piece of cloth round his waist, মানে একটা ইস্টার্ন ম্যান, একটা পূর্বাঞ্চলের লোক, সে রিটায়ার করেছিল নিজেকে কোথায়, একটা ফরেস্টে, এবং তার পরিধানে আর তার কোমরে কিন্তু এক টুকরো কাপড় ছিল। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখুন বাট টু গেট রিড ফ্রম দি ডিপ্রেডেশন মানে হচ্ছে উৎপাত। ঠিক আছে, তাহলে বাট টু গেট রিড ফ্রম দি ডিপ্রেডেশন অফ ওয়াইল্ড র্যাটস, মানে ওয়াইল্ড র্যাটস থেকে, ওয়াইল্ড র্যাটের যে উৎপাত তার থেকে মুক্তি পেতে হি হ্যাড টু অ্যাকসেপ্ট আ ক্যাট অ্যাজ আ পেট, তাকে কিন্তু পোষ্য হিসেবে একটা বিড়াল রাখতে হলো। ঠিক আছে, দেন হি নিডেড আ কাউ বয়, আ হাউস, আ মেট অ্যাকর্ডিংলি, মানে অ্যাকর্ডিংলি মানে হচ্ছে পরপর পরপর, তার কি পরপর পরপর তাকে কী করতে হলো, তার প্রয়োজন পড়লো একটা কাউয়ের, একটা কাউ বয় অর্থাৎ রাখালের, একটা হাউসের এবং একটা মেডের। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখুন এবং দেয়ার ফর মেনি হাউসেস নিডেড টু বি বিল্ড, তারপরেও কিন্তু অনেক বাড়ি তৈরির প্রয়োজন আসলো। টু প্রোভাইড কোম্পানি, সঙ্গ দেওয়ার জন্য, টু দি মেডকে। ঠিক আছে, অ্যান্ড গ্রাজুয়ালি টাউনশিপ ডেভেলপ, এবং এইভাবেই কিন্তু ধীরে ধীরে একটা টাউনশিপ কিন্তু ডেভেলপ করলো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে যাদের এখনো পর্যন্ত প্রবলেম থেকে যাচ্ছে যে প্রেসি বিষয়টাকে কীভাবে লিখতে হচ্ছে বুঝতে পারছেন না, তারা বিষয়টাকে যেটা বারংবার পড়বেন, ভালো করে পড়ার পর যে ব্রেন ম্যাপটা তৈরি হবে সেই ব্রেন ম্যাপ অনুযায়ী কিন্তু ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দেবেন। আবারও বলছি, টাইটেল কিন্তু অবশ্যই সুইটেবল হওয়া প্রয়োজন। টাইটেলটা সুইটেবল দিলেন এবং তারপরে যে বিষয়টা আপনি বুঝেছেন সেই বিষয়টাকেই কিন্তু নিজের ভাষায় 1/3 করে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, চলুন তাহলে আমাদের পরবর্তী যে হোম টাস্কটা ছিল সেটা দেখা যাক কী ছিল। সেটা একটা বঙ্গানুবাদ ছিল, দেখুন ভালো করে পড়ে নিন বিষয়টাকে। ঠিক আছে, পড়েছেন বুঝতেই পারছেন। দেখুন চলুন লাইন বাই লাইন অ্যানালিসিস করা যাক। দেখুন কি বলা হচ্ছে এখানে। ফার্স্ট লাইনটা কি বললো দেখুন, এখানে বলছে আ হ্যাপি ইজ হি, মানে সেই হচ্ছে সুখী ব্যক্তি,
হু ইজ মাস্টার অফ হিমসেলফ, মানে যে কিনা নিজেই নিজের মালিক। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখুন কিভাবে লেখা হচ্ছে বিষয়টাকে। দেখুন কি লেখা হলো এখানে, এখানে লেখা হলো সুখী তিনি যিনি নিজেই নিজের মালিক হন। ঠিক আছে, বোঝা গেছে তাহলে? আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো হি ইজ ওয়েল গার্ডেড বাই অনেস্ট অ্যান্ড হেলদি থটস। ওয়েল গার্ডেড মানে হচ্ছে আপনি বলতে পারেন যে সুপরিবেষ্টিত। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি হি ইজ ওয়েল গার্ডেড মানে তিনি পরিবেষ্টিত, সুপরিবেষ্টিত কিসে? বাই অনেস্ট অ্যান্ড হেলদি থটস, মানে সৎ এবং স্বাস্থ্যবান চিন্তাভাবনার দ্বারা। ঠিক আছে, অ্যান্ড আর্মড উইথ, আর্মড বলতে এখানে সজ্জিত। ঠিক আছে, তাহলে অ্যান্ড আর্মড উইথ এবং সজ্জিত কিসে? উইথ সিম্পল ট্রুথ, মানে সাধারণ সত্য দ্বারা কিন্তু সজ্জিত। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখুন কিভাবে লেখা হলো বিষয়টাকে। এখানে লেখা হলো তিনি সৎ ও স্বাস্থ্যবান চিন্তাভাবনা দ্বারা পরিবেষ্টিত এবং সাধারণ সত্য দ্বারা সজ্জিত। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে? আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো হি ইজ হ্যাপি, মানে সে সুখী, বিকজ কারণ হি ইজ নট ক্যারিড অ্যাওয়ে, মানে ক্যারিড অ্যাওয়ে মানে চালিত, এখানে প্যাসিভে লেখা হচ্ছে, তাহলে হি ইজ নট ক্যারিড অ্যাওয়ে মানে সে চালিত হন না উইথ বেসলেস রিউমার্স, মানে কি ভিত্তিহীন গুজব দ্বারা, অ্যান্ড বাট ট্রাস্ট কিন্তু বিশ্বাস করেন কি অনলি হিজ ওন কনসায়েন্স, মানে তার নিজের বিবেকের উপরে কিন্তু বিশ্বাস করেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখুন কীভাবে লেখা হচ্ছে, ভালো করে বুঝবেন। এখানে বলা হলো তিনি সুখী কারণ তিনি ভিত্তিহীন গুজব দ্বারা চালিত নন এবং কেবল নিজের বিবেকেই বিশ্বাস করেন। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট সেন্টেন্সে লক্ষ্য করবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে হি ইজ অলওয়েজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ অ্যান্ড হোয়াট হি আর্নস উইথ হিজ অনেস্ট লেবার, মানে সে সর্বদা কিসে স্যাটিসফাইড থাকে, কিসে সন্তুষ্ট থাকে? উইথ হোয়াট হি হ্যাজ মানে তার যেটা আছে, অ্যান্ড হোয়াট হি আর্নস এবং সে যেটাকে আর্ন করে, উপার্জন করে, উইথ ইজ অনেস্ট লেবার তার অনেস্ট লেবার দিয়ে, সৎ পরিশ্রম দিয়ে। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখুন কিভাবে কি বলা হলো এখানে। এখানে বলা হলো কি তার যা কিছু আছে এবং যা তার সৎ পরিশ্রমে উপার্জিত তাতেই তিনি সর্বদা সন্তুষ্ট থাকেন। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, দেখুন পরবর্তী সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো হি ইজ নেভার জেলাস অফ এনিওয়ানস প্রপার্টি, মানে তিনি কিন্তু কখনো কারো সম্পত্তিতে কিন্তু ঈর্ষাবোধ করেন না। এই বিষয়টা কিন্তু বলছে, দেখুন কিভাবে লিখলাম আমরা। এইভাবে লেখা হলো কি তিনি কখনো কারো সম্পত্তিতে ঈর্ষা করেন না। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা ফলো করবেন কি বলা হচ্ছে দেখুন এখানে। এখানে বলা হলো হি ইজ ভেরি সিম্পল, মানে তিনি খুবই সাধারণ, আর অ্যান্ড নট আর্টফুল, এই আর্টফুল মানে হচ্ছে কি কৌশলী নন। ঠিক আছে, আর্টফুল মানে হচ্ছে কি কৌশলী, নট আর্টফুল মানে হচ্ছে কৌশলী নন। ঠিক আছে, অ্যাট অল ইন ইজ কনভারসেশন, মানে তার কথোপকথনে কিন্তু তিনি মোটেও কৌশলী নন। ঠিক আছে, দেখুন কিভাবে বলা হলো বিষয়টাকে। এখানে করা হলো তিনি খুব সাধারণ এবং তার কথোপকথনে মোটেও কৌশলী নন। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, লাস্ট সেন্টেন্সটা দেখুন বঙ্গানুবাদের কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো হি আন্ডারস্ট্যান্ডস দি প্রিন্সিপালস অফ গুড লাইফ, মানে তিনি বোঝেন, কি বোঝেন? ভালো জীবনের যে নীতি, সেই নীতিগুলোকে কিন্তু তিনি বোঝেন। ঠিক আছে, দেখুন কিভাবে কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো তিনি ভালো জীবনের নীতিগুলি বোঝেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তাহলে? যাদের এখনো পর্যন্ত প্রবলেম থেকে যাচ্ছে ক্লাসটাকে প্রথম থেকে ফলো করুন, অবশ্যই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের বঙ্গানুবাদ ক্লাসটা আমরা কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী হোম টাস্কটা কী ছিল দেখুন, একটা সারাংশ ছিল। ভালো করে ভিডিওটাকে পজ করে বারংবার পড়ে নিন, তারপর আমরা চেষ্টা করছি কি বলেছে মানেটাকে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, পড়েছেন, বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলতে চাইছে এখানে। দেখুন এখানে যে বিষয়টা বলতে চাইছে সেটা কি, সেটা হচ্ছে যে দুর্নীতি। দুর্নীতি বলতে কি? দুর্নীতি অর্থাৎ দুর্নীতি বলতে কি বোঝানো যায়, যে দুর্নীতি হচ্ছে কি, যেখানে যেটা বলতে চাইছে যে সরকার কর্তৃক, মানে সরকার যে সমস্ত নীতিগুলোকে গ্রহণ করে বা তার যে প্রকল্পগুলোকে বাস্তবায়ন করতে চায়, ঠিক আছে, সেই সমস্ত প্রকল্প বা নীতিগুলোকে বা ক্ষমতার যে অপব্যবহার আজ কিন্তু জাতীয় উন্নয়নকে কিন্তু বাধাপ্রাপ্ত করে চলেছে। জাতীয় উন্নয়নের স্বার্থে একগুচ্ছ প্রকল্প সরকার বাস্তবায়িত করতে চায় এবং তার জন্য অর্থও কিন্তু বিনিয়োগ করে, কিন্তু সেই অর্থের মাত্র কিন্তু 16%ই সদ্ব্যবহার হয়, আর বাকিটা কিন্তু গচ্ছিত হয় কাদের কাছে? বাকিটা গচ্ছিত হয় স্বার্থবাদী যারা মৌলবাদী, স্বার্থবাদী, দুর্নীতিগ্রস্ত যারা গোষ্ঠী, তাদের কোষাগারেই কিন্তু এটা গচ্ছিত হয়। ঠিক আছে,
আরেকটা কারণ আছে, ভালো করে ফলো করবেন, নিচের দিকে কারণটাকে বলেছে, শেষ 2-3টে লাইন যদি ভালো করে পড়েন বুঝতে পারবেন যে আরেকটা কারণ বলেছে এখানে কি, যে জাতীয় উন্নয়নের আরেকটা পথে বাধা কি, সেটা হচ্ছে যে বিভিন্ন রকম আর্থিক কেলেঙ্কারি। দেখুন বিভিন্ন রকম উদাহরণ দিয়ে কিন্তু বুঝিয়েছে, তাহলে বিভিন্ন রকম আর্থিক কেলেঙ্কারি হচ্ছে জাতীয় উন্নয়নের বাধার আরেকটা কিন্তু কারণ। মানে বিভিন্ন প্রকল্পগুলো যেমন রূপায়িত করতে প্রবলেম হচ্ছে, বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে যেমন দুর্নীতি ঢুকে গেছে, সেরকম জাতীয় উন্নয়নে আরেকটা প্রবলেম কি, সেটা হলো যে কি বিভিন্ন রাজনৈতিক নেতাবর্গ বা বিভিন্ন সরকারি যে কর্মচারী তাদের দুর্নীতির পাশাপাশি আরেকটা কারণ হলো যে কি, সেটা হলো যে আপনার এই জাতীয় উন্নয়নের বাধা, অর্থাৎ সেটা হচ্ছে আর্থিক কেলেঙ্কারি। ঠিক আছে, উদাহরণ দিয়ে কিন্তু নিচে বুঝিয়েছে। এবং তারপরে শেষের দিকে লাইনে দেখবেন এখানে বুঝিয়েছে কি কিভাবে এটা থেকে রক্ষা পাওয়া যায়। মানে রাজনৈতিক যে নেতাবর্গ বা সরকারের যে সমস্ত আধিকারিকরা আছে তাদের কিন্তু দায়িত্বশীল ভূমিকা বা দুর্নীতিমুক্ত অনুশাসন কিন্তু অবশ্যই প্রয়োজন এই দুর্নীতি থেকে মুক্ত করতে এবং জাতীয় উন্নয়নকে শিখরে তুলতে। বোঝা গেল? তাহলে এই বিষয়টা এর মধ্যে বলতে চাইছে, ভালো করে পড়বেন, পড়ে কিন্তু এটাই কিন্তু বলতে চাইছে। তাহলে যখন বিষয়টা ভালো করে বুঝেছেন তখন চেষ্টা করুন এর মধ্যে একটা সুইটেবল টাইটেল দেওয়ার। টাইটেলটা কি দেওয়া যেতে পারে দেখুন, আমরা টাইটেলটাকে কিভাবে দিচ্ছি ভালো করে ফলো করবেন। কি বলা হচ্ছে এখানে, এখানে কি টাইটেল দেওয়া হলো, জাতীয় উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারি। ঠিক আছে, আর দুর্নীতিটা কেন দিলাম, দুর্নীতি এই কারণেই দিলাম যে বিভিন্ন রকমের যে সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে মানে সেইটাতে যে সমস্ত অর্থগুলো বিনিয়োগ করা হয় তার কিন্তু বেশিরভাগ কিন্তু ইউজ হয় না, অল্প অংশ ইউজ হয় আর বেশিরভাগ কিন্তু অপব্যবহার হয়। সেই জন্য এই যে দুর্নীতিটা সেটা লেখা হলো। আর আর্থিক কেলেঙ্কারি বলতে কিন্তু আর্থিক কেলেঙ্কারি অর্থাৎ যে দেখুন নিচের দিকে যে সমস্ত গুণ বলেছে সেখানে কিন্তু আর্থিক কেলেঙ্কারিটা কিন্তু উঠে এসেছে। সেই কারণে আমরা এরকমভাবে দিলাম কি, জাতীয় উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে কি দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারি। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার আনসারটা ভালো করে ফলো করুন। কি বলা হচ্ছে এখানে ভালো করে বুঝবেন। এখানে কি বলা হলো, সরকার কর্তৃক গৃহীত নীতি ও ক্ষমতার অপব্যবহারে আজ জাতীয় জীবনের উন্নয়ন বাধাপ্রাপ্ত। ঠিক আছে, তারপর দেখুন, জাতীয় উন্নয়নের স্বার্থে একগুচ্ছ প্রকল্প সূচিত হলেও তাতে বরাদ্দ অর্থের মাত্র 16%ই সদ্ব্যবহার হয় এবং বাকিটা গচ্ছিত হয় স্বার্থবাদী দুর্নীতিগ্রস্ত গোষ্ঠীর কোষাগারে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখুন, এছাড়াও জাতীয় অনুন্নয়নের আরেকটি প্রধান কারণ হলো বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি। ঠিক আছে, তারপর দেখুন, জাতীয় উন্নয়নের স্বার্থে রাজনৈতিক নেতাবর্গ তথা সরকারি আধিকারিকদের দায়িত্বশীল ভূমিকা ও দুর্নীতিমুক্ত অনুশাসন অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে বারংবার একই কথা বলতে হচ্ছে, যাদের সারাংশ এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে সেই প্রেসির মতোই বারংবার পড়বেন। পড়ার পরে যে বিষয়টা আপনার ব্রেন ম্যাপ তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দেবেন এবং তারপরে আপনি যেটা নিজের থেকে বুঝেছেন সেই বিষয়টাই কিন্তু আপনি প্রকাশ করবেন 1/3 করে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।